কথা আজকের গল্পে তোমরা শুরুতেই দেখতে পাবে প্রমিত বলছে কিছু বুঝতে পারিনি তো কথা। এরপর কথা অগ্নিকে এসে বলে পাচক মশাই, নিজেদের মধ্যে ঝগড়া করার সময় এখন নয়। এই যে আপনি আর কর্তা দাদু এত অশান্তি করেছেন যে এটা যদি বিবেককে উকিল জানতে পারে তাহলে কিন্তু এটাকে অস্ত্র বানাবে। এরপর অগ্নি বলছে তোরা সবসময় শুধু আমাকেই বলিস, তুইও তাই মাও তাই, কিন্তু এই চেপ যে এত বছর ধরে এইসব করে এসেছে তখন কেউ কিছু বলবি না? মানে এই পুরো জিনিসটার জন্যই তো ছাড় বাদ দে। এমন সময় সেখানে প্রিয়া এসে বলে ব্রো, আমাদের সময় হয়ে গেছে, আমাদেরকে যেতে হবে ভেতরে। এরপর অগ্নি বলছে ঠিক আছে চল। এরপর অগ্নি আর কথা এখান থেকে চলে গেলে নীলাদ্রি প্রিয়াকে বলছে রেডিও দিদিমণি ওই ডাব নিয়ে এসেছি, নিন, এই যে স্ট্র আছে পকেটে। আর দাদুভাই আর ঠাম্মিকে গিয়ে বলছি আপনার আর কর্তা দাদুর জন্য ডাব নিয়ে এলাম। এমন সময় সেখানে কথা এসে বলে কর্তা দাদু মনের জোর হারাবেন, কুৎসার মেঘ কেটে গিয়ে সব ঠিক হয়ে যাবে। এরপর প্রিয়া বলে দাদান আমাদের এখন ভেতরে যেতে হবে। দাদুভাই আর ঠাম্মি ভেতরে চলে গেলে কথা মনে মনে বলছে আমাকে জানতেই হবে এই তিনজন সত্যি অন্ধ কিনা। এরপর অগ্নি সেখানে এসে কথাকে বলছে কিরি এখানে দাঁড়িয়ে আছিস, চল ভিতরে। এরপর কথা অগ্নিকে বলছে আপনি যান, আমি আসছি। এরপর অগ্নি পাশে থাকা জলের বোতলটা হাতে নিয়ে বলে জলটা নিয়ে যাই যদি লাগে। এরপর সেখানে প্রমিত এসে বলে আমি থাকতে তোমাদের জীবন থেকে এই কালো মেঘের ছায়া জীবনেও কাটবে না কথা, বরং এই কালো মেঘের মৃত্যুতে তোমরা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, মিলিয়ে নিও। এরপর জজ বলছে বিরতির পর শুনানি আবার শুরু করা হলো। এরপর সমীরবাবু বলছে আমার প্রতিপক্ষ উকিলের কথা শুনে আমার মনে হচ্ছে সবটাই মিথ্যে অভিযোগ। তাহলে কেন গুহা ফার্মানের মালিক শশীভূষণ গুহর বড় নাতি অগ্নিবু গুহ তার পারিবারিক ব্যবসায় যোগ দিলেন না? কেন তিনি তার সেপারের ব্যবসা করেন আলাদা জায়গায় সরে গেলেন? আর এও শোনা যায় তার নাকি গুহা ফার্মার উপর কোনো ভরসা নেই। তার মানেটা কি? এমন সময় ছোটকা দাঁড়িয়ে বলে তার মানেটা কি সেটাই তো প্রশ্ন মিলর্ড। বাবা দাদু যে ব্যবসা করেছে নাতিকেও সেই ব্যবসা করতে হবে, এটা কি কোনো আইন হলো? তার নিজের তো অন্যদিকে ইন্টারেস্ট থাকতেই পারে। এরপর জর্জ বলছে এইভাবে দর্শক আসন থেকে কেউ কিছু বললে আদালত তা শুনে না। আপনার যদি আদালতে কিছু জানানো থাকে কাঠগড়ায় এসে বলুন। এরপর সমীরবাবু বলছেন মিলন যদি সৎ সাহস থাকে তাহলে অগ্নিবু গুহ আসুক না কাঠগড়ায়, আমরা সবাই তো তার মুখ থেকে জানতে চাইব তিনি কি ধারণা পোষণ করেন এই ফ্যাক্টরির ব্যাপারে, এই ব্যবসার ব্যাপারে। উকিলের মুখে এ কথাটা শুনে ঠাম্মি বলছে হে গৌ, অগ্নি দাদুভাইকে কাঠগড়ায় ডাকলো। এরপর দাদুভাই বলছে হয়ে গেল, এইবার এই কেস ছাড়া আর কোনো গতি নেই রেনু। এরপর নুপুর লেখাকে বলছে ও দিদিভাই বলছি অগ্নি তো বাবার ব্যবসা নিয়ে কোনো পজিটিভ কথা বলবে না গো, আমার খুব ভয় করছে গো, কি হবে বলে তো, ও তো পছন্দই করে না। এরপর লেখা বলছে সত্যি রে, এবার তো আমারও হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। অগ্নি এইসব কি করে সামলাবে বলতো? একে তো এই ক্ষতিপূরণের বোঝা, তার উপর অপমানের দায়ভার, কি করবে ছেলেটা বলতো? এরপর নুপুর বলছে জানি না গো। এরপর অঙ্কিত জুনিকে বলছে কি হবে কিছু বুঝতে পারছি না, খালি শুধু দাদানের সঙ্গে ঝগড়া হল। এরপর জুনি বলছে কেসটা মনে হচ্ছে হেরে যাব আমরা। এরপর প্রত্যয় অঙ্কিতকে বলছে কেসটা এইভাবে বেরিয়ে যাবে হাত থেকে। এরপর ঋতুপর্ণা বলছে এবি যা রেগে আছে এখন ব্যবসা নিয়ে প্রশ্ন করলে তো। এরপর ঠাম্মি কথাকে বলছে ও কথা মা কি হবে গো। এরপর কথা বলছে মা আনন্দের উপর বর্ষা রাখা ছাড়া আর কোনো উপায় নেই কর্তা দিদা। মা আনন্দী যেন পাচক মশাইকে সুবুদ্ধি দেয়। এরপর অগ্নি যখন কাঠগড়ায় যাবে তখন কথা বলছে আজ আপনার কথার উপর নির্ভর করছে গুহবাড়ির সম্মান, কর্তা দাদুর সম্মান। দেখুন পরিবারের কারোর সঙ্গে আপনার মত বিরোধ হতেই পারে, কিন্তু সেটা পরিবারের অভ্যন্তরিক ব্যাপার। আজ আপনি এখানে এসেছেন গুহবাড়ির একজন হয়ে, শুধু এটুকুই মাথায় রাখবেন আর যেটা আপনি ভালো বোঝেন। এরপর অগ্নি কাঠগড়ায় দাঁড়ালে সঞ্চিতা বলছে আমি তো সবসময় অগ্নিকে পরিবারকে আগলিয়ে রাখার শিক্ষা দিয়েছিলাম গো, কিন্তু আজ যা হলো তারপর। এরপর সমীর বলছে আজ আমাদের ছেলের জন্য হয়তো হেরে যেতে হবে আমাদের। আর এদিকে প্রমিত মনে মনে বলছে আমি অপেক্ষা করছি অগ্নিবো গুহ ফ্যামিলি ভেঙ্গিয়ে ঘুরিয়ে যাক। এবারে অগ্নির যত রাগ গুহ ফার্মারের ব্যাপারে সেগুলো আস্তে আস্তে করে বেরিয়ে আসবে। আর এদিকে মেন্ডি বসে বসে বলছে মুখ্যম চাল চেলেছে প্রমিত, এবি তো দাদানের অভিজিৎ কথা বলবে। এরপর মিস্টার সমীর বাবু অগ্নিকে বলছে অগ্নিবো আপনি কেন গুহ ফার্মার জয়েন করেননি? এরপর অগ্নি বলছে আমার ইচ্ছে করিনি তাই। অগ্নির মুখে এ কথাটা শুনে ছোটকা কথাকে বলছে অগ্নিকে না ডাকলেই পারতো, জানো তো কথা। এরপর কথা বলছে কি জানো তো ছোটকা, যারা আমাদের বিরুদ্ধে লেগেছে তারা আমাদের পরিবারের সবাইকে খুব ভালো করে চেনে, তাই কাকে ডাকলে স্বার্থসিদ্ধি হবে সেটা ভালোই বুঝে। এরপর উকিল অগ্নিকে বলছে সুশীবাবুর সঙ্গে তো আপনার সম্পর্ক ভালো না কেন? তবে কি সেটা তার অসৎ ব্যবসার জন্য? এই যে তিনি তার ব্যবসাটাকে পুরনো ধাঁচে করেন সেটা কি তার ব্যবসায় কারছবি করতে সুবিধা হয় বলে আপনি মনে করেন? আপনার ব্যবসা তো অন্তত আধুনিক পদ্ধতিতে চলেছে, তবে আপনি কি বুঝতে পেরেছিলেন যে শশীবাবু কারচুপি করেন? এরপর প্রিয়া কথাকে বলছে কথা আমরা মনে হয় কেসটা জিততে পারবো না, আমরা হেরে যাব, জিততে পারবো না আমরা কেসটা। এরপর কথা
কথা অগ্নির দিকে তাকিয়ে মনে মনে বলছে, আপনি সবাইকে হারিয়ে দেবেন পাচক মশাই, আপনি যে সবার বল ভরসা। এরপর উকিল বলছে, মিস্টার অগ্নিবহ, আপনি কি জানতেন না যে এই গুহ ফার্মার আসলে ওষুধ ব্যবসায় আস্থাখুর, আর সেই আস্থাখুরে আপনি শশীভূষণ গুহর সঙ্গে থাকতে চান, তাই তো? এরপর অগ্নি বলছে, নট এক্স্যাক্টলি, আপনার কথার সঙ্গে আমি কমপ্লিটলি ইয়ারবিলি করতে পারছি না। মিস্টার শশীভূষণ গুহর সঙ্গে আমার রিলেশন আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটা কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ওনার মতন সৎ মানুষ আমি অন্তত দেখিনি। অগ্নি আরো বলছে, ইউ অনার, এই কম্পিউটারের যুগে আমরা বেশিরভাগই ব্যবসাটা ডিজিটাল করি, উনি ওনার ব্যবসাটা ডিজিটালাইজ করেননি, এটা একটা অসুবিধা হতে পারে, ক্রাইম না। অগ্নির মুখে এই কথাটা শুনে দাদুভাইয়ের মুখে একটা সুন্দর স্মাইল আসে। অগ্নি আরো বলছে, উনি ওনার অর্থোডক্সে এতে উনি ব্যবসা করেন, কারণ সেটা ওনার কমফর্ট জোন, আমার নয়। কিন্তু মানুষের ক্ষতি করে নিজের ব্যবসায় প্রফিট করবে এরকম মানুষ উনি কিন্তু নন। আর এই যে এই কুটে কথা উঠছে বারবার যে মানুষ খুন করা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে, এটা শুধু আমাদেরকে বদনাম করার জন্য করা হচ্ছে, এটা একটা কনফিডেন্সি আমাদের এগেনস্টে। আমি এই ব্যবসাটা জয়েন করিনি আমার পার্সোনাল ইস্যুর জন্য, কিন্তু মিস্টার শশীভূষণ গুহ একজন অনেস্ট পার্সন। অগ্নির মুখে এই কথাগুলো শুনে লেখা সঞ্চিতাকে বলছে, বড়বতী দেখছো অগ্নিকে, অগ্নি আজ নিজের মনের কথাগুলো বলছে, তুমি দেখো আজ বাবা ঠিক বুঝতে পারবে যে বাবা অগ্নিকে ভুল বুঝতো। অগ্নি আরো বলছে, যে কোম্পানি প্রত্যেক বছর ফ্রিতে মেডিকেল ক্যাম্প করায়, যে মানুষটা কোনো খবরের কাগজে হেডলাইন ছাড়া, কোনো মিডিয়া পাবলিসিটি ছাড়া প্রত্যেক মাসে গরিব মানুষের সেবা করে, তাদের ফ্রিতে চিকিৎসা করায়, তাকে কি করে অসৎ বলবো? মিলর্ড, অগ্নির মুখে এক কথাটা শুনে দাদুভাই বলছে, পাচক এত কিছু জানে আমাদের সম্বন্ধে, আমরা কি করি না করি সব জানে। এরপর কথা মনে মনে বলছে, আপনি যে আমার মাথাটা কতটা উঁচু করে দিলেন আপনি নিজেও জানেন পাচক মশাই। অগ্নি আরো বলছে, ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে এই সোশ্যাল মিডিয়ার যুগে এইসব কাজগুলো বোধহয় সোশ্যাল মিডিয়াতে দিয়েই একটু পাবলিসিটি করাই দরকার, তাহলে ওনার মতন সৎ মানুষকে এই কুটে নিয়ে এসে অসৎ বলে দাগিয়ে দেওয়া যায়। এরপর সঞ্চিতা বলছে, তাহলে আমরা অগ্নিকে আমরা সবাই এখনো অবধি ভুল বুঝেছিলাম, বল লেখা? হ্যাঁ। এরপর সমীর বলছে, হ্যাঁ সঞ্চিতা, আমরা বাবা মা হিসাবেও অগ্নিকে বুঝতে পারিনি। এরপর ছোটকা প্রত্যেকে বলছে, দেখেছিস অগ্নি অগ্নি। এরপর সমীর বাবু উকিল প্রমিতের দিকে ইশারা করে বলছে, এখন কি করব? আর এই বিষয়টা কথা দেখে বলে, কি ব্যাপার? বিপক্ষের উকিল প্রমিত বাবুর দিকে তাকাচ্ছেন কেন ওভাবে? তাহলে কি ওদের মধ্যে কোনো? না 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 না, আমি বড্ড বেশি ভাবছি, এখন কর্তা দাদুর সম্মান বাঁচাতে হবে, আর অন্য কিছু ভাবলে চলবে না। এরপর অগ্নি উকিলকে বলছে, আপনার আর কোনো প্রশ্ন আছে? এরপর উকিল বলছে, মিলর্ড আমার আর কোনো প্রশ্ন করার নেই। এরপর জর্জ উকিলকে বলছে, আপনি তাহলে আসতে পারেন। এরপর কথা অগ্নিকে বলছে, আজ আপনি আমার মাথা অনেকটা উঁচু করে দিলেন পাচক মশাই। এরপর অগ্নি বলছে, এই নিয়ে আমরা পরে কথা বলবো। এরপর প্রমিত বলছে, এটা কি হলো? আমি যে দেখলাম শুনলাম দাদু আর নাতির সম্পর্ক একেবারেই ভালো না, তাহলে অগ্নি এটা কি করে বলল? খুব ইউনিটি না পরিবারের সকালের মধ্যে, খুব ইউনিটি। আমিও দেখাচ্ছি যে এই ইউনিটি কি করে বজায় থাকে, একটা একটা করে সবার মধ্যেকারে জট আমি ছিঁড়ে দেব। গুহবাড়ি যদি বাইরের থেকে বুলডোজার দিয়ে ভেঙে দিতে না পারি, তাহলে ভিতর থেকে আস্তে আস্তে করে শেষ করে দেব, কেউ টের পাবে না, কেউ না। এরপর দাদুভাই বলছে, আমার এই নাতিকে আমি কতটা ভুল বুঝেছিলাম, হ্যাঁ না রেনু? এরপর প্রিয়া বলছে, মাই লর্ড, গুহ ফার্মার ফ্যাক্টরি কলকাতা অফিসের কর্মচারীকে আমি কিছু প্রশ্ন করতে চাই। এরপর জর্জ বলছে, পারমিশন গ্যারান্টেড। এরপর প্রিয়া বলছে, অনিল কুণ্ডু গুহ ফার্মার এমপ্লয়, তাকে আমি এখানে রাখতে চাই। এরপর অনিল কুণ্ডু কাঠগড়ায় আসলে প্রিয়া বলে, অনিল বাবু আপনি তো গুহ ফার্মাতে অনেক বছর ধরেই কাজ করছেন, আপনার কাজের এক্সপিরিয়েন্স বলুন তো, আর শশীভূষণ গুহ মালিক হিসেবে ঠিক কেমন সেটাও একটু আমাদেরকে বলুন। এরপর অনিল বাবু বলছে, ধর্মবতার আমি প্রায় 26 বছর উপরে গুহ ফার্মাতে কাজ করছি না, ওখানে আমার কোনোদিন কোনো অসুবিধা হয়নি। মালিক হিসেবে মানুষ হিসাবে শশীবাবু সত্যি অতুলনীয়, কখনো মুনাফা না হলে বা বাজারে ধার দেনা বেড়ে গেলেও উনি মানুষকে কোয়ালিটি প্রোডাক্ট দিতে চেয়েছেন বরাবর। এই কথাটা শুনে সমীর বাবু বলছেন, অবজেকশন মিলন, বয়ন্ত অর্থ দিয়েও কেনা যায়। আমার বিপক্ষ উকিল অত্যন্ত দুর্বল এবং নতুন, তাই মনে হচ্ছে এটা তার দারুণ প্রমাণ, এটা তার অনভিজ্ঞতারই পরিচয়। এরপর কথা দাঁড়িয়ে বলছে, ধর্মবতার এভাবে কারোর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা কিন্তু অনৈতিক কাজ। এরপর জজ কথাকে বলছে, এইভাবে আদালতে কথা বলা যায় না, সমীর বাবু প্রসিড। এরপর সমীর বাবু
সমীরবাবু বলছে, আমার বিপক্ষ উকিল যেটা জানেন না বা বুঝতে পারছেন না সেটা হলো এই সুশ্রুতা টনিকে যে সীসা বা লিড পাওয়া গেছে সেটা হচ্ছে মাত্রা অতিরিক্ত আর তার মানুষের পক্ষে অন্তত ক্ষতিকারক, যার প্রমাণ হচ্ছে এই 3 জন দৃষ্টিহীন মানুষ। তাই এরা দাবি করছে গুহ ফার্মার থেকে কঠিন শাস্তি এবং ক্ষতিপূরণ। এরপর প্রিয়া বলছে, কিন্তু ওনারা যে চোখে দেখতে পারেন না এটা অন্য কোনো কারণও হতে পারে। এরপর সমীরবাবু বলছে, ডক্টরের মতে এই সুশ্রুতা টনিকের মধ্যেই সীসাকার কারণ। এরপর প্রিয়া বলছে, ডক্টরের মত তো কেনা যায় তাই না? এরপর সমীরবাবু বলছে, মিলন আমার 3 জন দৃষ্টিহীন মানুষকে উনি অপমানিত করছেন। এরপর কথা বলছে, এই রে প্রিয়া তো মুসুরে পর পিছিয়ে আসছে, এত কাছে এসেও আইনের চোখে আমাদের দোষী হতে দিও না মা আনন্দী, কিছু একটা ইঙ্গিত দাও। এরপর কথা ওষুধের শিশিটার দিকে তাকিয়ে আছে আর বলছে, লঘু দুটো আলাদা না? এরপর কথা ছোটকাকে বলছে, ছোটকা বলছি যে তোমার মোবাইলে গুহ ফার্মার লঘুর ছবি আছে না, একবার দেখাবে আমাকে? এরপর ছোটকা বলছে, হ্যাঁ আছে, কিন্তু কোর্টে তো মোবাইল এলাও নেই। এরপর কথা বলছে, তাহলে একটা সাহায্য করতে পারবে? এরপর ছোটকা বলছে, কি? এরপর কথা বলছে, এই যে আমাদের সুশ্রুতা টনিক তার একটা শিশির কোনো আপলেট থেকে আনিয়ে দিতে পারবে এক্ষুনি? এরপর ছোটকা বলছে, হ্যাঁ সে তো করতেই হবে, তুমি যখন বলছো তার নিশ্চয়ই কিছু একটা ক্লু পেয়েছো। এরপর কথা বলছে, একটু তাড়াতাড়ি দেখো না। আর অগ্নি কথার ছোটকাকে কথা বলছিল যে সেটা দেখে কথাকে বলছে, এই কি হয়েছে? এরপর কথা বলছে, পাচক মশাই আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, গুহা ফার্মারে যে টনিকের শিশিটা ওখানে পেশ করা হয়েছে তার লোগোটা আর গুহা ফার্মারের আসল যে টনিকের লোগোটা সে দুইটা কিন্তু আলাদা, একবার দেখুন আপনি ভালো করে। এরপর অগ্নি শিশির লোগোটা দেখে কথাকে বলছে, অ্যাবসলিউটলি রাইট, তাই তো, মানে এতদিন আমরা যেই লোগোটা দেখে এসেছি এক্স্যাক্টলি সেই লোগোটার মতন নয়তো? এরপর অন্ধ 3 জন লোক যখন বাইরে বেরিয়ে এসেছে তখন কোথাও তাদের পেছন পেছন এসেছে আর বলছে, হে মা নন্দী তুমি আমায় একটা ইঙ্গিত দাও, একবার বুঝিয়ে দাও যে লোকগুলো অন্ধ নয়, এদের উপর ভিত্তি করেই তো কেসটা হয়েছে, যদি একবার প্রমাণ করে দিতে পারি যে এরা অন্ধ নয় তাহলে তো কেসটাই ভিত্তিহীন হয়ে যাবে। কি করে প্রমাণ করব? কোনো একটা উপায় বের করে দাও না মা নন্দী, একটা ইঙ্গিত দাও আমায়। এরপর সেখানে সমীরবাবু এসে 3 জন লোককে বলছে, ভিতরে চলুন, ফির মামলা শুরু হবে, আসুন আসুন তাড়াতাড়ি আসুন। এরপর কথা একটা লাঠিকে দেখে বলছে, এই তো উপায় পেয়েছি, এবার বাজিয়ে দেখতে হবে। এরপর কথা লাঠি দিয়ে অন্ধলোকের সামনে মারে, তখন অন্ধলোকটা লাঠিটা ধরে ফেলে। এরপর অন্ধলোকটা কথাকে দেখে বলছে, এই রে ধরা পড়ে গেলাম নাকি রে? এরপর অন্ধলোকরা চলে গেলে কথা বলছে, এবার আমি নিশ্চিত হয়ে গেলাম যে ওরা অন্ধ নয়, নইলে কেউ শব্দ ছাড়া এভাবে চমকে ওঠে না। আমি মানছি একটা ইন্দ্রিয় কাজ না করলে বাকি ইন্দ্রিয়গুলা সজাগ হয়ে যায়, কিন্তু এটাও তো ঠিক কথা যে চোখে না দেখে এরকম ভাবে কেউ লাঠি ধরে ফেলতে পারে না, তার মানে এরা ঠিক দেখেছে যে আমি লাঠিটা নিয়ে ওদের আঘাত করতে যাচ্ছি। মহানন্দী তুমি আমায় ঠিক ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিলে যে এরা অন্ধ নয়, পুরোটাই একটা চক্রান্ত। কর্তা দাদুকে নির্দোষ নিরপরাধ প্রমাণ করে ওনার মৃত সম্মান ফিরিয়ে দিয়ে তবেই আমার শান্তি হবে। এরপর দাদুভাই বলছে, এইসব মিথ্যে হুজুর, উনি যা বলছেন সব মিথ্যে। এরপর জর্জ বলছে, যা বলার কাঠগড়ায় এসে বলবেন, তার আগে নয়। এরপর কথা বলছে, ধর্মাবতার আমার কিছু বলার আছে, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি কাঠগড়ায় যেতে চাই। এরপর প্রিয়া বলছে, মিলর্ড আমি কথাকলি গুহকে সাক্ষী হিসেবে ডাকতে চাই। এরপর জর্জ বলছে, অনুমতি দেওয়া হলো। এরপর কথা কাঠগড়ায় এসে বলে, মহামান্য আদালতকে আমি একটা জিনিস জানাতে চাই, সীসা মিশানো যে টনিকের শিশি এখানে পেশ করা হয়েছে সেটা ওই গুহা ফার্মারের লোগো আর আসল গুহা ফার্মারের লোগো অবিকল এক নয়, তাদের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এরপর দাদুভাই লোগোটা দেখে বলছে, কথা মাথো একদম ঠিক ধরেছে। এরপর কথা বলছে, ধর্মাবতার এই শিশিটা নকল, নকল যারা করেছে তারা একটুখানি ভুল করে ফেলেছে। কথার মুখে এই কথাটা শুনে লেখা বলছে, কি নকল লোগো? এরপর কথা বলছে, তাই এটা থেকে স্পষ্ট গুহা ফার্মাকে কালিমালিপ্ত করার জন্যই এই সমস্ত ঘটনা সাজানো হয়েছে এবং আমার মনে হয় গুহা ফার্মার সমস্ত ওষুধ নির্ভেজাল। এরপর জর্জ বলছে, গুহা ফার্মার আসল লঘু সমেত একটা শিশি জোগাড় করা যায় কি? এরপর ছোটকা বলছে, স্যার এসে গেছে স্যার। এরপর দাদুভাই বলছে, দেখেছো রেনু তেলে আর জলে কেমন হাত ধরা তৈরি করে গুহা ফার্মারের পাশে দাঁড়িয়েছে। এরপর ঠামি বলছে, সেটাই তো দেখছি কর্তা মশাই, কেস কি হবে না কি হবে আমি জানি না, কিন্তু আমাদের পরিবার কিন্তু জিতে গেল। হ্যাঁ। আর এদিকে প্রমিত বলছে, এই রে এই গর্বটা কে করলো? আর মেন্ডিকে দেখছে আর বলছে, মেন্ডি ইজ এ স্টুপিড কার্ড, জাস্ট একটা লঘু এনে দিল, সেটাও কি করে ভুল বুঝতে পারি না। এরপর প্রিয়া বলছে, মিলর্ড যে লেবে টনিক টেস্ট করে সীসা পাওয়া গিয়েছিল আমি সেই লেভেলের ইনচার্জ হাজারি বাবুকে ডাকতে চাই। এরপর হাজারি বাবু কাঠগড়ায় আসলে প্রিয়া বলছে, আচ্ছা হাজারি বাবু এই দুটো শিশির মধ্যে কোন শিশিটা টেস্ট করতে পাঠানো হয়েছিল, কোনটা আসল আর কোনটা নকল? এরপর হাজারি বাবু বলছে, ম্যাডাম আমাদের কাছে একটা কেমিক্যাল কম্পোজিশন আসে শিশিতে করে, তো আমরা টেস্ট করে যা পেয়েছি তাই দিয়েছি, এখন কোনটা আসল কোনটা নকল সেটা বলবো কি করে ম্যাডাম? এরপর প্রিয়া বলছে, আপনি ভালো করে দুইটা শিশি দেখুন
দেখুন, দেখে আমাকে বলুন কোনটা আসল কোনটা নকল। এরপর হাজারবাবু বলল যে যেটা আগে কোর্টে পেশ করা হয়েছে সেটা নকল। এরপর প্রিয়া বলছে, মহামান্য আদালতের কাছে আমার এটাই বলার আছে যে গুহ পারমারের বদনাম করার জন্য একটা নকল শিশি বানিয়েছে, একটা নকল টনিক বানিয়ে পরীক্ষা করতে পাঠানো হয়েছিল। এরপর জজ বলছে, সমীন বাবু এবার কি বলবেন? নকল লঘু সে তো প্রমাণ আমার হাতে চলে এসেছে, স্পিক আপ। এরপর সমীর বাবু বলছে, মিলর্ড নকল ওষুধ তৈরি করবে কেন এই গরিব মানুষগুলো, এদের কি লাভ? এরপর প্রিয়া বলছে, মিলর্ড আমার সিনিয়র এই সাধারণ ব্যাপারটা বুঝতে পারছে না, টাকা বড় কোম্পানিকে বদনাম করে মোটা টাকা ক্ষতিপূরণ নেবে বলে, এটাই তো রোজগার। এরপর সমীন বাবু বলছে, হাউ ডেয়ার ইউ, আপনি কোনো প্রমাণ ছাড়া আমার ক্লায়েন্টদের কি করে অ্যাকিউজ করছেন? এরপর প্রিয়া বলছে, ঠিক আপনি যেভাবে আমার ক্লায়েন্টকে সবার সামনে মিথ্যে মামলায় অ্যাকিউজ করেছেন। তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।